মেয়েটা ঠিক ধরে ফেলেছে। উপায় না পেয়ে থেমে দাঁড়ালো তমাল। পিছু ঘুরে হঠাৎ না দেখার মতো করে আলতো হেসে শুধালো। আরে তুমি এখানে কখন এলে, কি করছো? রায়া মুখ ভেঙালো ছেলেটাকে নাটক করতে দেখে। বেনি নাচিয়ে নাচিয়ে বলে উঠল। অভিনয়ে খুব মজা আপনি। যাই হোক, এই কলেজেই পড়ি। আপনি বলুন, আপনি এখানে কি করছেন? মেয়েটা এখানে পড়ে? মানে রোজ কিংবা হঠাৎ করে তাদের দেখা হয়ে যেতে পারে? এত নিকটে থাকে মেয়েটা, এই মেয়ে কি কোনোভাবে তার পিছু ছাড়বে না? ব্যাপার না। সে নিজেই আর সন্ধ্যার আগে অফিস থেকে বের হবে না। তাহলে আর দেখাই হবে না। নিজের মতো ভেবে ছোট্ট করে জবাব দিল। জব পেয়েছি এখানে, তাই। রায়া যেন খুশি হলো, উচ্ছ্বসিত হয়ে আওড়ালো। বাহ, তাহলে তো বেশ ভালো। আপনার সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যাবে। আত্মীয়দের সাথে দেখা হওয়া ভালো, বলুন। সে যাতে দেখা না হয় সেই ধান্দা করছে। আর এই মেয়ে জিজ্ঞেস করছে দেখা হলে ভালো হয়, তাই না? মেয়েটাকে ভয় দেখাতে বলে উঠল তমাল। তা কলেজ বাদ দিয়ে রাস্তাঘাটে কি করো? তোমার ভাইয়া জানে এটা? দাঁড়াও, আমি ফোন করে বলছি। তার বোন কলেজ ফাঁকি দিয়ে কি করে বেড়ায়? রায়া ভয় পাওয়া তো দূর, দেখে মনে হচ্ছে সে খুব মজার কিছু শুনেছে। ভাবলেই শিন জবাব দিল মেয়েটা। আপনার কি মনে হয় আমার ভাইয়েরা জানে না আমি কি করি? বিশেষ করে বড় ভাইয়া তো বাজ পাখির নাই চোখ, সব কিছুই যেন দেখতে পাই। আমি বেশ জানি আমাকে না জানিয়ে গার্ড রাখে। এই জন্য একটা প্রেম পর্যন্ত করতে পারি না। আহ, কি দুঃখ মোর। শেষের কথাটুকু বলে মুখখানা অসহায় বানিয়ে নিল রায়া। মনে হচ্ছে প্রেম না করতে পেরে সে সত্যিই দুঃখে আছে। মেয়েটার মুখে প্রেমের কথা শুনতেই যেন তমালের খানিকটা রাগ হলো। চোয়ালটা শক্ত হয়ে উঠল। রেগে বলতে ইচ্ছে হলো। এই মেয়ে, তুমি প্রেমের কি বোঝে? হ্যাঁ, প্রেম করতে চাও? তবে বলল না। নিশ্চিত এই মেয়ে হাজারটা লজিক শুনিয়ে তাকে হারিয়ে দিবে। তার থেকে চুপ থাকা ভালো। আবার মাথায় এলো মেয়েটার প্রথম বলা কথাটা। তার ভাইয়ের বাজ পাখির ন্যায় চোখ। খারাপ বলেনি। সেই ভয়ঙ্কর দৃষ্টি যেন ভেসে উঠল চোখের সামনে। মনে পড়তেই এই মেয়ের সামনে থেকে কেটে পড়তে চাইল। শুষ্ক ঢোক গিলে আওড়ালো। আচ্ছা থাকো তাহলে, আমি চাই। রায়া ফিরে তাকিয়ে দূরে বসা দুই বান্ধবীকে দেখল। দুজনেই তীক্ষ্ণ নজরে তার পানে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে ছেলেটা তার কি হয়, বা কি কথা হচ্ছে তাদের মধ্যে। হঠাৎ রায়া কিছু ভাবলো। বান্ধবীদের ঠপ মারার জন্য এর থেকে বড় সুযোগ আর নেই ভেবেই তমালের পথ আটকে দাঁড়ালো। তমাল ভ্রু কুঁচকে তাকাতেই সে কিছুটা রাগত আর কিছুটা আবদারের সহিত বলে উঠল। সাদে কি আর আপনাকে বেয়াদব বলি? জানেন না, আত্মীয়দের সাথে দেখা হলে তাদের জোর করে লাঞ্চ করাতে হয়। আর আমি তো আপনার একটা মাত্র বিচি প্যান। চলুন, লাঞ্চ করাবেন। তমাল এমন যুক্তি কখনো শুনেছে বলে মনে হয় না। এই মেয়ের থেকে আর কত কি শিখতে হবে তাকে কে জানে। সে যতই মেয়েটার পিছু ছাড়াতে চায়, এই মেয়ে ততই তাকে আটকে রাখতে চায় যেন। উপায় না পেয়ে হাতে থেকে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে আওড়ালো। এটা খাও। লাঞ্চ করানোর মতো টাকা নেই আমার কাছে। জবাব শুনেই রায়ার মুখভঙ্গি দেখে মনে হলো সে খুব বিশ্রী কিছু শুনেছে। নাক মুখ কুঁচকে বিরক্তিকর কণ্ঠে আওড়ালো। এত ছোট লোকের পরিচয় দিয়েন না তো। প্রয়োজনে আমি টাকা ধার দিচ্ছি, তবুও চলুন। বলেই মেয়েটা রাস্তা পার হয়ে অন্য পাশে রেস্টুরেন্টের দিকে অগ্রসর হলো। এলোমেলো পা ফেলে। তমাল বিরক্ত হবে নাকি অবাক হবে বুঝলো না। যদি টাকা ধার দিয়েই খাবি তো নিচে কিনে খা। তাছাড়া এখন কলেজ টাইমে কলেজ ফাঁকি দিয়ে এই মেয়ে এক ছেলের সাথে যাবে লাঞ্চ করতে, এর কোনো ভয় ভীতি নেই নাকি? আবার নজরে পড়লো মেয়েটা কেমন করে রাস্তা পার হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোনো গাড়ির নিচে চাপা পড়লো। কথাটা ভাবতেই যেন তমালের মন কেমন করে উঠল। দ্রুত পা চালিয়ে মেয়েটার পাশে গিয়ে একটা হাত নিজের হাতে মুঠোয় নিয়ে রাস্তা পার করতেই সাহায্য করলো। রাগ দেখিয়ে আওড়ালো। এত বাচ্চামো কেন করো রায়া? এভাবে কেউ রাস্তা পার হয়? এখন যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে ভেবেছো? তোমার ভাইরা তো শেষে আমাকেই বলি দিবে। তমালের ধরা হাতের মাঝে নিজের হাতখানা তাকিয়ে দেখল রায়া। কেন যেন তার হাসি পেল, তবে তা মজার নয়, যেন কিছু প্রাপ্য হওয়ার মতো হাসি। অস্থির ছেলেটা তা দেখলো না। রায়া ছেলেটার ভরসায় রাস্তা না দেখেই হাতের পানে তাকিয়ে থেকে রাস্তা পার হলো। স্বভাবতই শুধালো। আপনি কথায় কথায় আবার ভাইয়েদের টেনে আনেন কেন? তারা কি করেছে আপনার? তমাল সম্মুখে তাকিয়ে পার হতে হতেই জবাব দিল। ও তুমি বুঝবে না।
বুঝলে আর আমাকে জ্বালাতন করতে আসতে না। এখন চুপ থাকো, আর দয়া করে তোমার ভাই এসব জানলে বলে দিও আমি মোটেও তোমার কাছে এসে হাত ধরিনি। প্রয়োজন পড়েছিল তাই ধরেছি, আর তুমি আগে গিয়ে এসেছিলে আমার কাছে। রায়া প্রশস্ত হেসে মজার স্বরে বলে উঠল, এটা কেন বলবো? বলবো ভাইয়া, তোমার বেয়াদব শালা এসে আমাকে জোর করে লাঞ্চে নিয়ে গিয়েছিল। আমি তো কলেজ ফাঁকি দিয়ে মোটেও যেতে চাইনি। তমাল হতাশ হলো। এই মেয়ে কথার দ্বারা চুপ থাকার নয়, মেয়েটাকে চুপ করাতে কেবল কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। রায়া এতেই ঠোঁটে আঙুল চেপে চুপ করে গেল, ভদ্র মেয়ের মতো এগিয়ে গেল। আর কোনো কথাই বলল না। তমাল মেয়েটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। তবে রায়া তেমন কিছুই খেলো না। তমাল তো কিছুই মুখে তুললো না। খাওয়া শেষ হতেই তমাল বিল মিটিয়ে বেরিয়ে এলো। পুনরায় রাস্তা পার হওয়ার সময় মেয়েটার হাত ধরে সাহায্য করলো, যাতে মেয়েটার ওপর কোনো আঁচ না আসে। রাস্তার ওপারে নিয়ে মেয়েটার হাত ছেড়ে দিয়ে বিদায় জানিয়ে চলে গেল। রায়াও বিদায় জানিয়ে নিজের কলেজের ভেতর প্রবেশ করে দুই বান্ধবীর নিকট গিয়ে স্থির হলো। তারা কিছু জিজ্ঞেস করার আগেই রায়া মুচকি হেসে বলে উঠল, আমার বয়ফ্রেন্ড অনেক হ্যান্ডসাম না বল? ভাইয়া বলেছে আমি বড় হলেই আমাদের বিয়ে দিয়ে দিবে। একদম নজর দিবি না কিন্তু তোরা। শেষ কথাটা যেন খানিকটা শাসিয়ে বলল। এতে বাকি দুজন না তো ভয় পেল, না তো তাদের অবাক হতে দেখা গেল। তাদের মধ্যে একজন মুখ ভেঙিয়ে বলে উঠল, চাপা কম মার ভাই, সারাক্ষণ তো কানের কাছে বেয়াদব বেয়াই বলে চিল্লিয়ে মাথা খাস। আর তখন তোর মুখে বেয়াদব বেয়াই ডাক শুনেও বুঝি আমরা চিনতে পারবো না। এখন চল ক্লাসে যাই, না হলে বাড়ি একটাও মাটিতে পড়বে না রে। রায়া জিভে কামড় বসালো। ধরা পড়ে গিয়ে, ইস, সে তো ভুলেই গিয়েছিল তখন ওই নামে ডেকে ফেলেছিল। কে বলেছিল সব সময় এদের সামনে ছেলেটার গুণগান গাইতে? কত সুন্দর একটা চান্স হাতছাড়া হয়ে গেল। কি হলো এত অভিনয় করে? উল্টে বান্ধবীদের সামনে লজ্জায় পড়তে হলো। তবুও মেয়েটা হার মানতে রাজি নয়। বান্ধবীদের সাথে ক্লাসের দিকে অগ্রসর হয়ে গর্ব করে বলে উঠল, চাপা কই মারলাম? যেদিন বিয়ের নিমন্ত্রণ পাবি সেদিন বুঝবি আমি মোটেও চাপা মারি না। আজ একটা সমাবেশ ছিল, তা শেষ করে মাত্রই পার্টি অফিসে ফিরল রুদ্ধ। সময় তখন গোধূলি গনিয়ে সন্ধ্যা পেরিয়ে গেছে। ঘামে ভিজে আছে সারা অঙ্গ। মুখের দিকে তাকালেই তার ক্লান্ত অনুভব করা যাচ্ছে। সমাবেশ তাড়িয়ে প্রায় আধা ঘন্টার অধিক সময় ধরে বক্তৃতা দিয়েছে। ক্লান্তিতে এখন শরীর ভেঙে আসার উপক্রম। মাথাটা কেমন ভার লাগছে। তাই এসেই আগে আরামদায়ক চেয়ারখানায় শরীর এলিয়ে দিল। ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে চোখ মুখ দুটো বুঝে নিল। ইচ্ছে খানিকটা সময় বিশ্রাম নিয়ে তারপর নতুন করে কাজে বের হবে। এর মাঝে 2 মিনিট সময় গড়ালো। ঠিক তখন দলের এক ছেলে ছুটে এলো। দরজায় নখ পড়তেই রুদ্ধ চক্ষু মেলে তাকিয়ে ছোট করে শুধালো। কিছু বলবে? ছেলেটাও একটু আগে তার ভাই নামক নেতার সাথেই ফিরেছে। বেশ জানে ভাই এখন ক্লান্ত, তবুও অভয় নিয়ে আওড়ালো ছেলেটা। ভাই, প্রাক্তনী বিগ সোহেল সাহেব এসেছে, তোমার সাথে দেখা করতে চাইছে। রুদ্ধ বোধ হয় এমন সময় আসার কারণে খানিকটা বিরক্ত হলো, তবুও অনুমতি দিয়ে আওড়ালো। ভেতর আসতে বল। অনুমতি পেয়ে ছেলেটা নিচে নেমে এলো। সৈয়দ আজগর তার অ্যাসিস্ট্যান্টের সাথেই নিচে নিজের গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। ছেলেটা গাড়ির নিকট এগিয়ে এসে নম্র স্বরে জানালো তার ভাই উপরে গিয়ে দেখা করতে বলেছে। সৈয়দ আজগর একাকী নেমে ত্রস্ত পায়ে হাঁটতে শুরু করলেন। আশেপাশে কাউকে তাকিয়েও দেখলেন না। মুখটাতে রাজ্যের গাম্ভীর্য ভর করা, রাগ স্পষ্ট। আজ 10 দিন হতে চলল, একমাত্র ছেলেটার কোনো খোঁজ পাননি। মৃত্যু হলেও অন্তত লাশটা তো পাওয়ার কথা, কিন্তু তাও সন্ধান মেলেনি এখনো কোনো। ওনার স্ত্রী দিনরাত সন্তান শোকে কারণে কেঁদে কেঁদে পাগল প্রায়। সন্তান যতই খারাপ হোক, মায়ের কাছে সন্তান কখনো অপরাধী হয় না। সন্তান একটা আঘাত পেতেই মায়ের মন কেঁদে ওঠে। সেখানে ওনার ছেলেটা তো 10 দিন যাবৎ নিখোঁজ। উনি নিজেও ছেলের জন্য চিন্তিত। কয়েকদিন বাদেই ইলেকশন। এ সময় ছেলেটা নিরুদ্দেশ হওয়া মানেই ওনার খানিকটা অবনতি। ওনার কত কাজই অকৃত কার্য হয়ে রয়ে যাচ্ছেন। সেসব মনে পড়লেই ক্রোধে ফেটে পড়ছেন তিনি। মনে হচ্ছে এই বুঝি ক্রোধের বশে রুদ্ধর নিশানাই মিটিয়ে দিলেন। রুদ্ধর কক্ষ পর্যন্ত এগিয়ে কোনো মতে নক করতেই
রুদ্ধ সম্মুখে না তাকিয়েই বলে উঠল। কাম ইন। সৈয়দ সাহেব গটগট পায়ে ভেতরে প্রবেশ করলেন। রুদ্ধ এক নজর চোখ উঁচিয়ে দেখে শান্ত কণ্ঠে আওড়ালো। ওহ মিস্টার রাজগর, প্লিজ সেট। রুদ্ধকে দেখে আর এমন নির্লিপ্ততা দেখে সৈয়দ সাহেব আরও ক্রোধান্বিত হলেন। রুদ্ধ সম্মুখে রাখা কাছের টেবিলটায় হাতের জোরে দুটো আঘাত করে হালকা ঝুঁকে রুদ্ধর দিকে মুখ বাড়িয়ে হিসিস করে বলে উঠলেন। এখানে আমি বসতে আসিনি রুদ্ধ। বলো আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছ। দ্রুত ফিরিয়ে দাও ওকে, ভালোই ভালোই বলছি। রুদ্ধ শান্ত চোখে তাকিয়ে লোকটাকে আরও রাগিয়ে দিতে শীতল কণ্ঠে আওড়ালেন। আপনার ছেলে খোঁজ বুঝে আমি জানি, মানে জানা উচিত ছিল বুঝে। মজা করো না রুদ্ধ। আমিও জানি আর তুমিও জানো আমার ছেলে তোমার কাছে বন্দী, এটা আমি নিশ্চিত। রুদ্ধর ভাবমূর্তি পাল্টালো না, সেভাবেই উচ্চারণ করলো। শুধু জানলে বা মানলে হবে? প্রমাণ দেখান। প্রমাণ আছে কোনো? সৈয়দ সাহেব বোধ হয় এবার খানিকটা দমলেন। তিনি এতদিন অনেক চেষ্টা করেছে প্রমাণ খোঁজার, লোক লাগিয়েছেন রুদ্ধর পিছে, পুলিশ নজর রাখছে, কিন্তু ছেলেটাকে সন্দেহজনক কোনো জায়গাতেই যেতে দেখেনি কেউ, যার হেতু তিনি নিজের ছেলেটাকে খুঁজে পেতে পারেন। সাব্বিরের বাবাও নিজের ছেলেকে খুঁজে পেতে ওনার সাথে মিলে অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। ওনার ভাবনার মাঝেই রুদ্ধ এবার খানিকটা গম্ভীর হয়ে হঠাৎ করে বলে উঠল। আপনার কনফিডেন্ট আমার ভীষণ পছন্দ হয়েছে মিস্টার রাজগর। আমি মানলাম আপনার ছেলে আমার কাছে, পরে খুঁজে নেন বা প্রমাণ জোগাড় করে আমাকে ধরিয়ে দিন আইনের হাতে। যা করার করুন, তবে দূর থেকে আমার অফিসে হাঙ্গামা করতে আসবেন না। আই ওয়ার্ন ইউ। রুদ্ধর গম্ভীর শব্দভাণ্ডারে যাতা কলে পড়ে সৈয়দ সাহেব খানিকটা মিনতি স্বরে বলে উঠলেন। যদি আমার ছেলেটাকে মেরেও থাকো, তবু অন্তত লাশটা ফিরিয়ে দাও রুদ্ধ। অন্তত ছেলেটাকে শেষ দেখার সুযোগ দাও আমাদের। আচ্ছা, তাকে কি পাগলা কুত্তায় কামড়েছে যে তার কাছে এসে মিনতি করতেই তার ছেলেটাকে ফিরিয়ে দিক আর বিনিময়ে সে জেলে যাক, আর এই শোকে তার বউ শুকিয়ে কঙ্কালসার হোক? আজব লোকজন সব। এবারও শান্ত থাকার চেষ্টা করে গম্ভীর স্বরে বলে উঠল। আপনার এই জানোয়ার সমতুল্য ছেলের শেষ বিদায় হোক, এটা আমি চাই না। বুঝতে পারলেন? আপনি এখন আসতে পারেন। ওনার সামনেই ওনার ছেলেটাকে জানোয়ার বলায় আক্রোশে ফেটে পড়লেন তিনি। পুনরায় রক্তচক্ষু নিক্ষেপ করে উচ্চ আওয়াজে বলে উঠলেন। এসব নিজের বউয়ের জন্য করছিস তাই না? যে বউকে আমার ছেলেটা সামান্য ছুঁয়েছিল, এর জন্য এত বড় শাস্তি? ওই নষ্টা বউকে খুব ভালোবাসিস তাই না, যার জন্য এত কিছু? আর বলার সুযোগ হলো না সৈয়দ সাহেবের। রুদ্ধ এতক্ষণে যে রাগটুকু নিজের মাঝে প্রশমিত করে রাখার চেষ্টা চালিয়েছিল, তা এতক্ষণে যেন আগ্নেয়গিরির অনুৎপাতের ন্যায় বেরিয়ে এলো। নিজেও উঠে টেবিলের ওপর শব্দ করে নিজের হাত দুখানা রেখে ঝুঁকে ওনার চোখে চোখ রেখে গমগমে কণ্ঠে বলে উঠল। আওয়াজ নিচে আজগর। আমি তোর কেনা গোলাম নই যে তুই আমার অফিসে এসে আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি। করেছিস সবকিছু বউয়ের জন্য, সত্যি জেনেছিস? এবার তুই আমার কি করতে পারিস দেখা। আমিও তৈরি আছি। আর যে জিভের সাহায্যে আমার বউকে নষ্ট বলেছিস, ওই জিভ আমি টেনে ছেড়ে রেখে দেব যদি দাদি আমার বউয়ের কথা আর একবার উচ্চারণ করেছিস তো। রুদ্ধের হুঙ্কারে আজগর দুপা পিছিয়ে গেলেন। বয়স হয়েছে ওনার, বদবুদ্ধি লালসা মাথা দিয়ে ঘুরলেও রুদ্ধর মতো লোকেদের তিনি ঠিকই ভয় পান। আজও খানিকটা আতঙ্কিত হলেন, তবে ছেলের কথা স্মরণে আসতেই সেই ভয়কে দাফন দিলেন। পুনরায় এগিয়ে এলেন রুদ্ধর কাছাকাছি, এক পেশে হেসে ভয়ানক কণ্ঠে ব্যক্ত করলেন। বেশ, তাহলে স্বীকার করছিস সব তোর বউয়ের জন্য করা। দেখতে গেলে তোর বউই আসল খুনি বল, তুই তো তার হাতিয়ার মাত্র। রুদ্ধর মুখখানা রক্তিম আকার ধারণ করেছে, চোখ ফেটে যেন রক্তধারা বইবে, শিরা উপশিরাগুলো ফুলে ফেপে বেরিয়ে আসার উপক্রম। নিজের নজরও সরালো না সৈয়দ সাহেবের থেকে, গমগমে গলায় আওড়ালো। ফারাক কি? পরে আমি খুনি হই কিংবা বউয়ের হাতিয়ার? প্রয়োজনে এমন হাতিয়ার আরও হব, প্রয়োজনে আরও 1000টা লাশ ফেলব। তো জেনে কি করলে বল? জানি আইনের ভয় দেখানো তোকে বৃথা, তোর মতো হারামিরও ক্ষমতা কম নেই। কিন্তু তোর ওই বউটাকেই যদি শেষ করে দেই তো? কথার পৃষ্ঠে কথাটা শুনে যেন রুদ্ধর রাগের মাত্রা দ্বিগুণ হলো, তবে গলাটাকে একেবারে শীতল করে নিল। এক পেশে হেসে ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলে উঠল। এই বয়সে কেন ছেলের মতো অন্ত চাইছিস আজকর? তার থেকে বরং সব ছেড়ে হজে বের হ। কে বলতে পারে
তোর পাপ কিছুটা শেষ হলেও হতে পারে। তাছাড়া কোনো বয়স্ক পশুকে মেরে আমি নিজের হাত নোংরা করতে চাই না। সৈয়দ সাহেব ও রুদ্ধর কথায় এক পেশে হাসলেন। নিজেও এবার খানিকটা শান্ত কণ্ঠে বললেন, সে না হয় যাবক্ষণ, তার আগে তোর বউকেও একটু দেখে নেই। আমিও দেখতে চাই তুইও বউয়ের শেষ বিদায় দেখার সুযোগ পাস কি না। বেশি ভাবিস না, আমি কিন্তু বড্ড দয়ালু। রুদ্ধর অন্তঃকরণে কি চলছে তা কেবল সেই জানে। তবে হাত দুটো যেন টেবিলে আরো শক্ত করে চেপে ধরেছে। শান্ত স্বরে কেবল একটাই কথা বলল, কথা আছে, অতিবার বারিশটা ঝরে পড়ে যাবে। জাস্ট মাইন্ড ইট আজগর। সৈয়দ আজগর আর একটা কথা বাড়ালেন না। চোখে চোখে নীরব ভঙ্গি প্রদর্শন করিয়ে থুপথাপ কদম ফেলে বেরিয়ে গেলেন রুদ্ধর কেবিন থেকে। হয়তো যেতে যেতে প্রতিজ্ঞা করে গেলেন, যেমন করে তিনি নিজের ছেলেকে ফিরে পাননি, তেমন করে রুদ্ধকেও এর পরিণাম দেখিয়ে ছাড়বেন। সৈয়দ সাহেব চলে গেলেও রুদ্ধ তখনও শক্ত মুখাবয়বে কঠোর মানব হয়ে দাঁড়িয়ে। ইচ্ছে তো করছে এখনই গিয়ে সব খেলা শেষ করে দিতে, কিন্তু হঠকারিতা করা তার স্বভাব নয়। আর না তো ইলেকশনের আগে কোনো রকম ভুল সে করতে চায়। বেশ জানে এরা চটিয়ে দিয়ে অপেক্ষায় থাকে বিপরীত লোকটা কখন একটা ভুল করে আর তারা এক দানেই বাজি জিতে যাক। কিন্তু এই রাগ আর মাথা ব্যথা তো কিছুতেই কমছে না। এসব প্রশমিত করার জন্য তার কি এখন বউয়ের সান্নিধ্যে ছুটে যাওয়া উচিত সব কাজ ফেলে, নাকি জমাকৃত কাজগুলো শেষ করার তাগিদে লেগে পড়া উচিত? কি করবে নিজেই ভেবে পেলেন না ছেলেটা। তবে কক্ষটাতেও আর থাকলো না। গটগট পায়ে সেখান থেকে বেরিয়ে গেল। কোথায় যাবে, কি করবে তা তখনও অনিশ্চিত তার নিকট। আর শুক্রবার রুদ্ধ কাজ থেকে খানিকটা সময়ের জন্য অবসর নিয়েছেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন কাজের পরিমাণ বাড়ছে। তবে আজ সে একটা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যাচ্ছে। সাথে যাচ্ছে পরিবারের প্রতিটি সদস্য। সবার মুখের খুশির রেশ স্পষ্ট। সবাই তৈরি হয়ে এসে গাড়িতে চেপে বসতেই সবাইকে নিয়ে ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যে এসে শেষ হলো শহরের একটা শান্তি আচ্ছন্ন জায়গায়। সেখানে কাদের বাড়ির দুই পুরুষ মিলে কতগুলো মূর্ছা যাওয়া ফুলকে নতুন জীবন দিয়েছেন। আগলে আগলে রেখে তাদের নতুন পরিচয় দিচ্ছেন। গাড়িখানা শেল্টার হাউসের সম্মুখে এসে থামতেই একে একে সবাই নেমে পড়ল। খুব বেশি সময় নয় এখন। ঘড়িতে বোধ হয় ঘন্টার কাঁটা তখন 9-এর ঘরে নির্দেশ করছে। তারা সকলে গাড়ি থেকে নামতেই শেল্টার হাউসের বাচ্চা থেকে বয়স্ক সবাই ছুটে আসলো সবাইকে ওয়েলকাম জানাতে। যাদের দয়ায় তারা খেয়ে পড়ে বেঁচে আছে তাদের জন্য তো এসব কিছুই না। আর বাচ্চাদের বড় ভাইয়া নামক লোকটা তো আজ আরো বড় কোনো কাজ করতে চলেছে। সবার মাঝে যেন খুশি খুশি আমেজে ভরপুর। রুদ্ধ আজও সমস্ত বাচ্চাদের জন্য বিভিন্ন খাবার নিয়ে এলো। ভাইদের বলল তা নির্দিষ্ট জায়গায় রেখে আসতে। তবে আজ এখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সব এখানেই হবে। নাসিম রোনাক ভাইয়ের নির্দেশ মতো কাজে নেমে পড়ল। রাশিদুল সাহেবও এগিয়ে গেলেন ম্যানেজারের সাথে কথা বলতে বলতে। ওনাদের ইচ্ছে এই শেল্টারটাকে আরো বড় করা, যা দিনে দিনে করছেন তিনি বা ওনার ছেলে। সেই সাথে রুদ্ধর ইচ্ছে ছিল এখানে একটা স্কুল প্রতিষ্ঠান করা, যাতে অনাথ বা পথশিশুগুলো এখানে বিনা পয়সায় সানন্দে পড়ালেখা করতে পারে। সেই উদ্দেশ্যেই এখানে ছুটে আসা। রুদ্ধের সমস্ত আয়োজন শেষ। আজ থেকে শুরু হবে স্কুল তৈরির কাজ। রুদ্ধর এখনই কাজটা শুরু করার একটাই উদ্দেশ্য, যাতে নির্বাচনে জিতে গেলেও কেউ কথা তুলতে না পারে যে জনগণের টাকা মেরে নিজের নামে চালিয়ে দিচ্ছে। অদ্রিজা স্বামীর কাজে যেমন খুশি, সেই খুশি যেন আরো বেড়ে গেল যখন এখানকার বাচ্চাগুলোকে দেখতে পেল। এখানে আসার প্রথমক্ষণ থেকেই তার যেন বাচ্চাগুলোর প্রতি এক অন্যরকম মায়া তৈরি হয়েছে। তার আজও সেই স্মৃতি মনে পড়ে, যখন স্বামী তাকে এখানে প্রথম নিয়ে এসেছিল। আর কিছু মধুময় স্মৃতি তৈরি হয়েছিল। লোকটার সেই যত্ন, তার প্রতি ভালোবাসা, তার প্রথম মুখে হাসি ফোটা, বাচ্চাদের সাথে খেলা, সব যেন ভেসে উঠছে চোখের তারায়। বাচ্চাগুলো এসে তাকে জড়িয়ে ধরতেও সে খুশি হয়ে বসে সবাইকে এক হাতে জড়িয়ে ধরার চেষ্টা করলো। তবে নাগাল পেল না। মুখে হাসি ফুটিয়ে সকলকে একে একে নিয়ে আসা চকলেট দিল। বাচ্চাগুলো খুশিতে দৌড়ে চলে গেল ভেতরে। বাড়ির মহিলাগুলোও সেদিকে পা বাড়ালো। কেবল অদ্রিজা স্বামীর পাশে দাঁড়িয়ে আশপাশটা দেখলো। কোথা থেকে সে মেয়েটা ছুটে এলো।
ভাইকে সালাম দিয়ে ভাবিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত স্বরে শুধালো, কেমন আছো ভাবি? কতদিন পর এলে বলো তো? আমাদের কথা মনে পড়ে না বুঝি? অদ্রিজাও মেয়েটাকে সন্তর্পণে বুকে টেনে নিল। অভিযোগ শুনে মিষ্টি হাসলো, ছোট্ট করে জবাব দিল, আমি ভালো আছি। তুমি কেমন আছো আপু? অভিমান করো না কেমন? তোমার ভাইয়া কাজের জন্য আমাকে নিয়ে আসতে পারে না, তাই আসা হয় না। বুঝেছি ভাবি, আমিও ভালো আছি। তবে তোমরা এলে আমরা আরো ভালো থাকি। মন আরো দু চারটে কথা বলে খুশি মনে অগ্রসর হলো সম্মুখে। অদ্রিজা শেষে যাওয়া দেখলো। জানে না কেন জানি তার এই মেয়েটার প্রতি বড্ড মায়া লাগে, কেমন আপন আপন মনে হয়। মেয়েটা তার থেকে শতগুণ বেশি কষ্টে জর্জরিত। তার সতীত্ব বেঁচে ছিল, পরিবার পাশে পেয়েছিল, আগলে রাখার মতো স্বামী পেয়েছে। কিন্তু এই মেয়েটা কি পেয়েছে? সব হারিয়েছে, ঘর, পরিবার, সম্মান, সবকিছু। কেউ ছিল না মেয়েটার পাশে, আজও নেই। যদি তার মতো সব মেয়েগুলোর একটা ন্যায় দানকারী স্বামী হতো, তাহলে কি সব মেয়েরাই তার মতো সুখী হতো? প্রশ্নটা ভাবতেই পাশে দাঁড়ানো শুভ্র পাঞ্জাবি পরিহিত কৃষ্ণকায় মানুষটাকে দেখলো মুগ্ধ চোখে। তার বড্ড আনন্দ হয় যখন দেখে তার স্বামীর জন্য এতগুলো মানুষের মুখে হাসি ফুটে। সবাই তার স্বামীর নামে জয় জয়কার করে ওঠে। নিজের ভাগ্যের উপর থেকে সমস্ত সংশয় উঠে গেছে। কে বলে সে ভাগ্যবতী নয়, কে বলে সে সুখী নয়। বউকে এমন করে তাকাতে দেখে রুদ্ধ ভ্রু কুঁচকালো, ছোট্ট করে শুধালো, এমন করে কি দেখছেন ম্যাডাম? অদ্রিজা প্রশান্ত চিত্তে বিপরীতে জবাব দিয়ে উঠল, কে বলে আমার স্বামী খুনি? আমার স্বামী বেস্ট। রুদ্ধর মনে হলো তার বউয়ের আজ মাথা গেছে বাচ্চাদের কাছে পাওয়ার খুশিতে। তবে নিজেও হাসলো। বউয়ের কপালে একটা টোকা মেরে উচ্চারণ করলো, আমার বোকা রানী। বলে মেয়েটার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে এগিয়ে গেল ভেতরের দিকে। বউয়ের উদ্দেশ্যে উচ্চারণ করলো, এখন ভেতরে চলো, প্রচুর কাজ আছে। অদ্রিজা কথা না বাড়িয়ে খুশি মনে এগিয়ে গেল স্বামীর সাথে। স্কুলটা তৈরি হবে শেল্টার হাউস থেকে 5 মিনিটের দূরত্বে। সেখানে কিছুক্ষণ বাদেই যাবে সকলে। তার আগে এখানে কিছু আয়োজন শেষ করতে হবে। রুদ্র সেদিকেই এগিয়ে গেল বউকে নিয়ে। এখানে আপাতত বাড়ির লোক আর শেল্টার হাউসের লোকগুলো ছাড়া আর বাইরের কেউ নেই। তবে তাদের ভিড়েও অদ্রিজার একটা বয়স্ক লোকের দিকে নজর পড়ল। চিনতে না পেরে স্বামীকে ইশারায় দেখিয়ে শুধালো, ওই লোকটা কে? আগে তো দেখিনি। নাকি কাজের জন্য এসেছে? রুদ্ধ তাকিয়ে দেখলো। হঠাৎ ছেলেটা ঠোঁটের কোণে শুষ্ক হাসি ফুটে উঠল। অদ্রিজা তা দেখলো না। রুদ্ধ জবাব স্বরূপ শান্ত স্বরে আওড়ালো, এখানেই থাকে, নতুন এসছে, চিনবে না তুমি? অদ্রিজা ছোট্ট জবাব পেয়ে আর প্রশ্ন করলো না। অদ্রিজা গিয়ে সকলের সাথে বিভিন্ন কাজে হাত লাগালো। সময় আরো কিছুটা গড়াতে কাজে বিরতি দিয়ে সবাই ছুটে গেল স্কুল তৈরির জায়গাটাতে। বিল্ডিং এর প্রথম ভিত স্থাপন করা হবে আজ। রুদ্ধ সেই কাজটাও করলো প্রিয় 3 রমণীকে। মা, বউ আর বোন, এই 3 রমণী প্রথম কাজে শুরু করতেই সাহায্য করলো। একটা ইটের টুকরো মাটিতে স্থাপন করে দিয়ে সেখানে সবাই খানিকটা সময় কাটিয়ে মহিলাগণ পুনরায় ফিরে এলো শেল্টারে। দেখাশোনার জন্য পুরুষেরা সেখানে থেকে গেল। রুদ্ধ আরও অনেকটা সময় পরে এলো। সরাসরি এসে দাঁড়ালো শেল্টার হাউসে আসা নতুন লোকটার নিকট। চোখে চোখে কিছু ইশারা করে দুজন এগিয়ে গেল একটা ফাঁকা জায়গায়, যেখানে তাদের কেউ দেখলেও কথা শোনার উপায় নেই। রুদ্ধ স্থির হয়ে লোকটার পানে তাকিয়ে সাহস শিশু দিয়ে উঠল, তা কেমন আছেন মিস্টার শেখ? সবকিছু কুশল তো? মিস্টার শেখও রুদ্ধর প্রশ্নে হেসে ফেললেন। কৃতজ্ঞতা জানিয়ে জবাব দিলেন, সবই আপনার দেয়া এমপি সাহেব, এজন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। সবই স্বার্থের খেলা মিস্টার শেখ, তবুও কৃতজ্ঞতা স্বরূপ আপনাকে কিছুতে মূল্য দেওয়া উচিত, তাই না? লোকটা বুঝলেন রুদ্ধ কি বলতে চাইছে। উনিও হয়তো রাজি এতে, তবুও হাস্য বদনে শুধালেন, তা বলুন, আপনার কি মূল্য চাই? রুদ্ধ দূরে দাঁড়ানো নিজের অর্ধাঙ্গিনীকে একটাবার দেখল। যে মেয়ের নামে তার শ্বাস প্রশ্বাস চলে, তাকে নিয়ে সংশয়ের জীবনে পাড়ি দিতে সে রাজি নয়। মেয়েটার দিকে ধেয়ে আসা যে কোনো বিপদকে সে উপড়ে ফেলতে দুবার ভাবেনি, এখনো ভাববে না। বউয়ের থেকে চোখ সরালো না, সেভাবেই তাকিয়ে থেকে স্বরটা খানিকটা শক্ত করে
গম্ভীর স্বরে আওড়ালো। কৃতজ্ঞতা স্বরূপ সে হাতিয়ার চাইব যা আপনি নিজ হাতে তৈরি করেছেন আজগর সাহেবের জন্য, যার সাহায্যে আমার পথের কাঁটা দূর হবে, যার দ্বারা আমি আমার পাখিকে নিরাপদ রাখতে সক্ষম হব কোনো রকম লড়াই ছাড়াই। ক্যালেন্ডারের পাতায় তখন ডিসেম্বরের শেষ সময় চলছে, আর কয়েকটা দিন বাদে নতুন বছরের আগমন। প্রকৃতি জুড়ে চলছে নতুন অর্থের মেলবন্ধন। জানুয়ারি মাসে নির্বাচন হতে চলেছে। দেশ জুড়ে এখনই যেন তার সাড়া পড়ে গেছে। শীতের আগমন ঘটেছে আরো অনেক আগেই। এখন সর্বত্র জুড়ে তীব্র শীতের আনাগোনা শুরু হয়েছে। সূর্যের দেখা পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। ডিসেম্বরের শেষ সময় তাই সকলের পরীক্ষা শেষ। সেই হিসেবে মায়ান হিয়ান তাদের মাকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এসেছে। তারা ঈশানের বিয়ের 2 দিন বাদেই চলে গিয়েছিল, তবে পরীক্ষা শেষ হতেই আর দেরি করেনি। তারা এখন থেকে পার্মানেন্টলি এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। রুদ্ধ এতে সহমত জানিয়েছে। ছোট ছোট ভাইগুলো তার থেকে দূরে ছটপট করে, এটা সে আর মানতে রাজি নয়। মরিয়ম বেগম ছেলেদের সাথে না পেরে এই সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছেন। ওনার স্বামীর এখনো পোস্টিং খুলনা জেলাতে আছেন, তবে তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন দ্রুত ঢাকায় শিফট হওয়ার জন্য। অদ্রিজা, প্রিয়তা আর ঈশানী 3 জনেই 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেছে অক্টোবরের শেষের দিকে। এখন তারা সম্পূর্ণ ফ্রি। তবে জানুয়ারি শুরু হতেই নতুন বর্ষের পড়াশোনা শুরু। তবে 3 জনই এই ছুটিতে জুটিয়ে সংসার করছে। খানিকটা অভিমান, খানিকটা খুনসুটি আর কিছুটা ভালোবাসার মধ্য দিয়ে পেরিয়ে চলেছে তাদের সাংসারিক জীবন। ঈশানী ভাবিদের কাছে থাকতে থাকতে প্রকৃতি গিন্নি হতে শিখেছে। স্বামীর জন্য রোজ নিত্য নতুন পদ রান্না করে উপস্থাপন করেছে। স্বাভাবিক নিয়মে কেটে যাচ্ছে প্রত্যেকের জীবন। তবুও যেন প্রতি মুহূর্তে সকলে খানিকটা নতুনত্ব অনুভব করে চলেছে। তবে এর মাঝে দুঃখ নামক জিনিসটা কারোর মাঝেই ধরা দেয়নি। এই কয়েকটা দিনের ব্যবধানে দেশবাসী যেন ভুলতে বসেছে সূর্য সাব্বির নামে কোনো ছেলে আদৌ ছিল বলে। কিন্তু তাদের পরিবারগুলো কি পেরেছে সেই শোক কাটিয়ে উঠতে? পুলিশ হরণকারীর কোনো সন্ধান পাননি। তবে সৈয়দ সাহেব ছেলের খুনিকে চিনেও কি ছেড়ে দিয়েছেন, নাকি অপেক্ষায় আছেন কোনো সঠিক সময়ে, নাকি আড়ালে তিনিও প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার চিরশত্রুকে শেষ করার, তাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে একেবারে শেষ করে দেওয়ার? তা বোধ হয় কেবল তিনি আর সময় ভালো জানে। আজও সূর্যটা কুয়াশার আস্তরণেই ঢাকা পড়েছে। বেলা খানিকটা হয়েছে। রুদ্ধ ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে তৈরি হতে ব্যস্ত। আজ নির্বাচনের জন্য মার্কা সিলেকশন হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়া। শীতটা খুব করে জেকে বসলেও কাজ থেকে বিরক্তি নেওয়ার কোনো উপায়ই নেই যেন। অদ্রিজা বিছানায় বসে স্বামীর কাজগুলো দেখতে ব্যস্ত। রুদ্ধ দর্পণের মাঝে তা দেখতে পেয়ে ডেকে উঠলে, একটু এসে আমার শালটা দিয়ে যাও তো পাখি। অদ্রিজার বোধ হয় উঠতে ইচ্ছে হলো না, তবুও স্বামীকে না করলো না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিচে এক পা রাখতেই হঠাৎ করে কেমন মাথাটা ঘুরে উঠল। পড়ে যেতে নিতেই বিছানায় ভর দিয়ে নিজেকে সামলালো মেয়েটা। দর্পণের মাঝে এসব চাক্ষুষতে ছুটে এলো বউয়ের নিকট রুদ্ধ। বুকে আগলে নিয়ে অস্থির কণ্ঠে আওড়ালো, কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? আমাকে বলনি কেন? এই মেয়ে, কথা বলো। ঠিক আছে তুমি? স্বামীর অস্থিরতা দেখে মুচকি হাসলো অদ্রিজা। লোকটা সামান্য কিছুতেই এত অস্থির হয়ে পড়ে তা আর বলার না। আর ইদানিং শরীর কিছুটা খারাপ যাচ্ছে। তবে লোকটাকে বলবে এমন সময় কই? খুব ভোরে লোকটা বেরিয়ে পড়ে আর ফেরে অনেক রাত করে। ততক্ষণে সে ঘুমে কাদা হয়ে থাকে। আজ একটু কাছে পেল, তবে লোকটা এখন কাজে বের হবে দেখে কিছুই বলল না, স্বীকার করলো না তার মাথাটা থেকে থেকে ঘুরে ওঠে। অসুস্থ অনুভব হয় খুব করে আজকাল। স্বামীকে খানিকটা সান্ত্বনা দিতে আওড়ালো মেয়েটা, আমি ঠিক আছি। সামান্যতেই এত অস্থির কেন হন বলুন তো? ছাড়ুন, আমি শাল নিয়ে আসছি। আর ইউ শিওর? তুমি সত্যি ঠিক আছো? আমাকে বলবো ডাক্তার কাছে নিয়ে যেতে? কথার পৃষ্ঠে লোকটা তাকে ছেড়ে না দিয়ে প্রশ্ন জুড়ে দিল। অদ্রিজা হতাশ শ্বাস ফেলল। সে এতটাও অসুস্থ নয় যে ডাক্তারের কাছে যেতে হবে। নিজেই নিজেকে ছাড়িয়ে নিল স্বামীর থেকে। দূরে সরে গিয়ে জবাবে বলল, কিছুই হয়নি, একদম ঠিক আছি। নিশ্চিন্তে কাজে যান তো মশাই।
রুদ্রের হাতে বেশি সময় নেই, তাই পারল না বউয়ের সাথে তর্কে জড়াতে। চুপচাপ মেনে নিল সব, কিন্তু মনকে যেন বোঝাতে সক্ষম হলো না ছেলেটা। অদ্রিজা আলমারি থেকে একটা শাল নিয়ে ফিরে এসে নিজ হাতে জড়িয়ে দিল স্বামীর শরীরে। রুদ্ধ ঝুঁকে বউয়ের কপালে চুমো খেলো। সব কাজ শেষ হতেই রুদ্ধ বউকে ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল, তবে যেতে যেতে বউকে কঠোর কণ্ঠে বলে গেল, সাবধানে থাকবে। খারাপ লাগলে আগে আমাকে কল করে জানাবে। পরে যদি জানতে পারি তুমি অসুস্থ আর আমাকে কিছুই জানাওনি, তাহলে তোমাকে একদম ছেড়ে দেব না, মাথায় রেখো। স্বামীর হুমকি শুনে অদ্রিজা কেবল মিটিমিটি হাসলো। দেখা যাবে সে অসুস্থ হলে লোকটা অস্থির হয়ে পাগল প্রায় হয়ে যাবে, অথচ তাকে ভয় দেখাচ্ছে। নিজেও শান্তভাবে স্বামীর পিছু গেল। রুদ্ধ নিচে আসতেই ছোট ভাইয়ের দেখা পেল। নাসিম হলরুমে দাঁড়িয়ে ছিল বড় ভাইয়ের অপেক্ষায়। দেখা পেতে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ি বের করে ড্রাইভিং সিটে চড়ে বসলো। রুদ্ধ এগিয়ে গিয়ে বসতেই গাড়ি ছুটিয়ে চলল গন্তব্যের দিকে। কুয়াশার ভিড়ে পথ চলাও দুষ্কর, তবুও যেন রাস্তাঘাটে মানুষের আনাগোনার শেষ নেই। তবে ডিসেম্বরের শেষ বিধায় ছাত্রছাত্রীদের খুব একটা দেখা যাচ্ছে না বললেই চলে। কুয়াশার চাদর ঢেলে অন্যান্য গাড়িকে পিছে ফেলে নাসিম গাড়ি এসে স্থির করলো নির্বাচন কমিশনের অধীনে সংশ্লিষ্ট এলাকায় রিটার্নিং অফিসের সম্মুখে। রুদ্ধ গাড়ি থেকে নেমে অফিসের ভেতর প্রবেশ করলো। সেখানে অন্যান্য প্রার্থীদেরও দেখা পেল, কিন্তু যে লোকটা তার বরাবর, যার সাথে তার সামনে সমানে সমানে টক্কর হওয়ার কথা, সেই লোকটারই দেখা পেল না কোনো। তবে এ নিয়ে কারোর মাঝে তেমন কোনো উতাস দেখা গেল না। রুদ্ধ নির্দিষ্ট একটা জায়গায় বসে ফোনটা হাতে নিয়ে নিউজ দেখতে লাইভ টেলিকাস্টে ঢুকলো। ফোন মিউট করে রাখলেও লেখাগুলো স্পষ্ট করে পড়তে সক্ষম হলো। যেখানে লেখা আছে, সাবেক এমপি সৈয়দ আজগর মনোনয়নপত্র জমা দিলেও সিলেকশনের আগের দিনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কালো ব্যবসা আর বিভিন্ন নারী সংক্রান্ত মামলায় পুলিশ কেস হয়েছে তার নামে। সমস্ত প্রমাণসহ কেউ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। লোকটা এখন নিখোঁজ আছে, তবে পুলিশ তদন্তে সামিল। খোঁজ পেলে যে কোনো মুহূর্তে তুলে আনা হবে। খবরটুকু পড়তেই রুদ্ধর অধর কোণে ক্রূর হাসি দেখা মিলল। ফোনটা বন্ধ করে সন্তর্পণে তা রেখে দিল। একেবারে শান্ত ভদ্র হয়ে বসে রইল নিজ স্থানে। রিটার্নিং অফিসের কাজ শেষ হতে হতে সময় গড়ালো আরো কত সময়। রুদ্ধ বাইরে এসে পুনরায় চেপে বসলো গাড়িতে। কুয়াশা ততক্ষণে খানিকটা কমে এসেছে, সূর্যের তাপে শীতলতাও অনেকটা নির্মূল হয়েছে। রুদ্ধ শরীর থেকে শালটা ছাড়িয়ে রেখে দিয়ে নিজের শরীরটা এলিয়ে দিল সিটের সাথে। চোখ বুজে একটা হাত কপালে রেখে স্মরণ করলো কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, যেদিন সে স্বয়ং গিয়েছিল সাবেক এমপি সৈয়দ আজগরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বাড়িতে দেখা করতে, কিছু সত্যের অনুসন্ধান করতে। আফজাল শেখ, যাকে অনেকে মিস্টার শেখ বলেই জানেন, অনেক বছর পর্যন্ত সৈয়দ সাহেব হয়ে কাজ করেছেন তিনি। ভালো খারাপ সব কিছুই জানতেন তিনি। সৈয়দ সাহেব বিভিন্ন কালো ব্যবসার সাথে যুক্ত ছিলেন। কালো টাকার একটা পাহাড় গড়েছিলেন তিনি। মিস্টার শেখ শুরুতে দায়বদ্ধতা থেকে কাজ করলেও পরবর্তীতে লোভে পড়ে অনেক পাপ কাজে তিনিও সহায়তা করেছেন। তবে একটা সময় পর যখন তিনি জানতে পারলেন শুধু কালো ব্যবসা নয়, বরং বাপ ছেলে বিভিন্ন অসহায় নারীদের সম্মানহরণের কারণ, তবে থেকেই তিনি দমতে শুরু করেছিলেন। তা টের পেতেই সৈয়দ সাহেব সাবধান করেছিলেন লোকটাকে। মুখ খুললেই জান নেওয়ার হুমকি দিয়েছিলেন। এদের ক্ষমতা প্রচুর, তাই ভয় পেয়েছিলেন খানিকটা তিনি। তবে সাহস দেখিয়ে তাদের সাথে থেকে তাদের বিরুদ্ধে সংগ্রহ করেছিলেন অনেকগুলো প্রমাণ। যাদের এতদিন অনেক কাজে সহায়তা করেছেন, তারাই যখন মৃত্যুর ভয় দেখালেন, তখন তিনি নিজ হাতেই তাদের নিজেদের ধ্বংসের বীজ বুনতে শুরু করেছিলেন। কিন্তু ওনার এত ক্ষমতা ছিল না যে একাই কিছু করতে সক্ষম হবেন। তার কৃতকর্মের কথা যখন সৈয়দ সাহেব এবং তার ছেলে পুনরায় জানতে পেরেছিলেন, তখন তিনি সমস্ত প্রমাণ নিয়ে পালিয়ে এসেছিলেন। অনেকদিন যাবৎ এখানে ওখানে ঘাপটি মেরে থেকেছেন তিনি। জানতেন ধরা পড়লেই ওনার মৃত্যু নিশ্চিত। এই ভয়ে ওনার প্রাণ যেন সর্বদা ওষ্ঠাগত থাকতেন। একদিন রুদ্ধর কথার মাথায় আসতেই তিনি সাহস করে রুদ্ধকে কল করে দেখা করতে বলেছিলেন। জানতেন ছেলেটা এত সহজে ওনাকে বিশ্বাস করবেন না। তবে বেঁচে থাকার জন্য বোধহয় এই একটাই রাস্তা বাকি ছিল ওনার কাছে।
তাই যে কোনো প্রকারে রাজি করিয়েছিলেন রুদ্ধকে। রুদ্ধ যেতেই সব কথাগুলোই বলেছিলেন তিনি রুদ্ধকে। রুদ্ধর হয়তো মনে হয়েছিল লোকটা সত্যিই বলেছে, তাই মেনে নিয়েছিল সবকিছু। সেদিন লোকটা কোনো প্রমাণই তুলে দেয়নি রুদ্ধর হাতে। শর্ত হিসেবে দাঁড় করিয়েছিলেন ওনার জীবন বাঁচলে তবে সব প্রমাণ তুলে দিবে রুদ্ধর হাতে। রুদ্ধ উপায় না পেয়ে এতেও সহমত জানিয়েছিল। তার মনে হয় সহজভাবে কাউকে ধ্বংস করতে পারলে কেন কষ্ট করে নিজের হাতটাকে লাল রঙে রাঙাবে। সেদিনও কোনো হঠকারিতা করেনি সে। দুজন অনেক সময় নিয়ে আলোচনা করে পালানোর উপায় খুঁজেছিল, কারণ রুদ্ধ বেশ বুঝেছিল সে এখানে আসতেই কিছু লোক তাকে অনুসরণ করেছে। শেষ উপায় স্বরূপ রুদ্ধ নিজের ঘরের পেছনে একটা অংশের টিন সময় নিয়ে কাটতে সক্ষম হয়েছিল। মিস্টার শেখকে সেই ছিদ্র করা অংশ দিয়েই সেই বাড়ি থেকে বের করে দিয়েছিল। বলেছিল পেছন দিয়ে গিয়ে তার গাড়িতেই অপেক্ষা করতে। লোকটা তাই করেছিলেন। গাড়ির নিকট কেউ না থাকায় তা আর কারোর চোখে পড়েনি। রুদ্ধ আরো অনেকটা পর ওই বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে চেপে বসেছিল। মিস্টার শেখের অবস্থান ছিল গাড়ির ডিকির ভেতরে, তাই আর কারোর নজরেই পড়েনি। হয়তো কেউ এমনটা ভাবেইনি। আসার পথে রুদ্ধর ওপর আক্রমণ হলেও মিস্টার শেখ বেরিয়ে আসেননি। এক্ষেত্রেও রুদ্ধর বারণ ছিল। শেষে যখন তাকে বাঁচাতে তার ভাই ছুটে এসেছিল তখন নাসিমকে বলেছিল গাড়িটা নিয়ে যেন সোজা তাদের শেল্টার হাউসে দেয়, আর গাড়ির অবস্থান করা লোকটাকে সুস্থভাবে রেখে আসেন। এই সুস্থ পরিকল্পনাটুকু যেন সৈয়দ আজগর আর তার ছেলে ভুলক্রমেও বুঝতে সক্ষম হননি, যার ফলস্বরূপ এখন একজন জাহান্নামে আর একজন পলাতক অবস্থায় আছেন। গাড়ির ব্রেক চাপার ফলে ধ্যান ছুটল রুদ্ধর। কপাল থেকে হাড় সরিয়ে আশেপাশে দেখতেই বুঝলো তারা এখন পার্টি অফিসের সম্মুখে আছে। রুদ্ধ তাচ্ছিল্য হেসে নেমে পড়ল গাড়ি থেকে। প্রশান্ত চিত্তে পদার্পণ করলো ভেতরে। পেছনে ছুটে এলো নাসিম। রুদ্ধ হয়তো মনে মনে প্রতিজ্ঞা করলো এভাবে যে বা যারা তার পাখির দিকে নজর দেওয়ার চেষ্টা করবে সবাইকে ঠিক এভাবেই তাদের সঠিক জায়গাটুকু দেখিয়ে দিবে নিজ হাতে।